মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে আসছি, আমি ওইটা পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাইয়া রিয়েক্ট করেননি, সেটাই অনেক। পাখি হাসি মুখে বলছে, মেঘ ওনাকে পেলে সত্যিই অনেক হ্যাপি থাকবে, দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেট আউটলেটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবির ভাইয়ের সামনে। ছোট করে প্রশ্ন করলো, কোনটা নিব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুটো নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা নিলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন। আগে যদি জানতাম উনি পাঁচটাই নিয়ে যাবেন, তাহলে আমি ওই দুটো হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হাবি যাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে। ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে। আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। এতদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢোক গিলে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো? মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? মিম অকস্মাৎ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে বলছে, তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করল, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা না শুনতে পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীত স্বরে বলল, আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে। মিম যথারীতি তাই করল। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, কাচ্চি কি এখনই আনতে হবে নাকি ঘণ্টাখানেক পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটল পুরো উল্টা। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দ শুনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি কাচ্চিটা মেঘের রুমে নিয়ে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়ল ফোনে গান বাজতেছে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির, লাভ, কিছুটা দূরে ভাই দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির। কাস্তে কাস্তে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আতকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দেয় আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল,
আমার নাম্বার তো তোর ফোনেই আছে। তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দিতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিহায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দু পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাজভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ! নাম্বার সেভ করা দেখে ভীষণ খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টাবে, পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলেছে, এখন আর পাল্টালে কি হবে। মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইয়াটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, দু ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কী রে, কী হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বলল, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘ মাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্তস্বরে বললেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তানভীরটা তো ঠিকমতো পড়লই না। এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই। আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই তো হলো। আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর চিন্তা কি? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এটা দেখছিস? সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরেতে বাড়ি ফেরে, নিজের মতো চলে, এগুলো নিয়ে তো কিছু বললি না। সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই। আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকমে আবির দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমেদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো। তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না, তাই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই, তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচ্চোর দিকে চেয়ে আবির মুচকি হাসল। তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নিয়েন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে উঠলেন, শুন। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না, সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব? আলী আহমেদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্নও তো নিতে হবে, অফিস তো শেষই বাসায় যাবে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5-10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই সাহারিয়াকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন, এই সাহারিয়ার। সাহারিয়ার কাছেই একটা দোকানে কি কিনতে ছিল, আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে। আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? সাহারিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? দুই ভাই সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি যে অসুস্থ ছিলে, সুস্থ হয়েছ? সাহারিয়ার মনে মনে বিড়বিড় করল, ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে, ভালোই। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য, আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো কিছুই জানালে না। সাহারিয়ার শুধু বলেছে, না মানে। অমনি চোখ পড়েছে অফিসের গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সাহারিয়ার দিকে। মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন, কি হলো? সাহারিয়ার ঢোক দিয়ে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম, তাই জানাতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ, আসো ভেতরে আসো, চা কফি খেয়ে যাও। সাহারিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তায় আসতামই না, আবার অফিসে বসে চা কফি খাবো, আর মাইর খেতে চাই না।
শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার দিকে তাকাতেই আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন, ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল। তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল, চিনতে পারোনি? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি জানি, খেয়াল নেই। আলী আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম, বলতে তো পারতো। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমেদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না, কল দিয়ে জানালোও না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ, আর পড়াবে না। আজ সামনে পেয়েছি, জিজ্ঞেস করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না, তাই হয়তো জানায়নি। আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন, এতে সে বিরক্তও হতে পারে। আলী আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজই বললামই, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘণ্টাখানেকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দে মেঘ ব্যালকনিতে ছুটে গেছে। অনেক দিন ছাদে যাওয়া হয়নি। মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে।